সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর ক্লাস 6 এর পেজ নাম্বার 23 এবং 24 নিয়ে আলোচনা করব, অর্থাৎ 3.4 এবং 3.5 নিয়ে আলোচনা করব। এবং আজকের এই পর্বটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা ইংলিশ গ্রামারের আর্টিকেল নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগের সাথে দেখো, তাহলে আর্টিকেল নিয়ে তোমাদের কিন্তু খুবই ভালো একটা আইডিয়া এবং স্বচ্ছ একটা ধারণা চলে আসবে, এবং তোমাদের আজকের পর থেকে তোমরা আর্টিকেল অনেক সুন্দরভাবে নির্ভুলভাবে তোমরা আনসার করতে পারবে। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে 3.4, প্রথমত এখানে কি বলেছে দেখো, ইন পেয়ার্স অর গ্রুপস মানে হচ্ছে জোড়ায় অথবা দলে দলে মানে দল বেঁধে, ডেসক্রাইব মানে বর্ণনা করো, দ্য ইলাস্ট্রেশন মানে হচ্ছে ছবি, হ্যাঁ, ইলাস্ট্রেশন ইন রাইটিং, কোথায় এই যে রাইটিং লেখার মধ্যে তোমরা যে ছবি যেটা দেখতে পাচ্ছ তুমি, সেটা তোমরা কি করো, দলে দলে তোমরা বর্ণনা করো, ছবিটি বর্ণনা করো। কি বলেছে দেখো, অ্যান্ড দেন তারপর রিড দ্য নোট ইন দ্য বক্স, বক্সের নোটটি পড়ো, গিভেন বিলো যেটা নিচে দেওয়া আছে, অ্যান্ড আন্ডারলাইন দ্য আর্টিকেলস, এবং আর্টিকেলগুলো আন্ডারলাইন করো। হ্যাঁ, আর্টিকেল কী কী দেখো, এ, এন অ্যান্ড দি ইন ইউর রাইটিং, মানে তোমার লেখার মধ্যে আর্টিকেলগুলো আন্ডারলাইন করো। এখানে আর্টিকেল বলতে এখানে কোনটা কোন বিষয়কে মেনশন করেছে, একে মেনশন করেছে, মানে এ, এন এবং দি। তোমরা আশা করছি অনেকেই জানো এই যে এ, এন এবং দিকে কিন্তু আর্টিকেল বলা হয়। এ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এটার বাংলা দিয়েছে দেখো, জোড়ায় বা দলে লিখে ছবিটি বর্ণনা করো, তারপর তোমার লেখা থেকে আর্টিকেল এ, এন, দি গুলোকে চিহ্নিত করো, মানে আর্টিকেলগুলোকে চিহ্নিত করো। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়েছে দেখো, ইন দ্য পিকচার, ছবিতে, দেয়ার ইজ এ বয়, ঠিক আছে, দেয়ার ইজ এ বয় মানে ছবিতে, হ্যাঁ, একজন বালক আছে, হি ইজ গিভিং ফুড টু হিজ প্যাট, সে কী করছে, তার পোষা প্রাণীকে কি দিচ্ছে, গিভিং ফুড খাবার দিচ্ছে তার পোষা প্রাণীকে। তাহলে এই যে ছবি যারা তোমরা উপরে তোমাদের 22 পৃষ্ঠায় 21 পৃষ্ঠায় তোমরা একটা ছবি দেখেছো, ফ্যামিলির ছবি, ওইখানে একটা বয় কী করছে, তার পোষা বিড়ালকে কিন্তু কি দিচ্ছে, খাবার দিচ্ছে, ওইটার একটা এক্সাম্পল দিয়েছে। এই দুইটা সেন্টেন্সের মধ্যে আর্টিকেল কি এখানে দি এর নিচে আন্ডারলাইন করেছে, দি আর্টিকেল, বয়ের আগে এ এর নিচে আন্ডারলাইন করেছে, এগুলো হচ্ছে আর্টিকেল, ঠিক আছে। এবার আমরা আর্টিকেল সম্পর্কে জানবো। দেখো আমরা এখানে পড়ছি, খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগের সাথে দেখো। কি বলা হচ্ছে, অ্যান আর্টিকেল ইজ এ ওয়ার্ড, আর্টিকেল হচ্ছে একটি শব্দ, দ্যাট কামস যেটা আসে বা বসে, বিফোর এ নাউন মানে নাউনের পূর্বে, যেটা নাউনের পূর্বে বা নাউনের আগে বসে, টু শো, হ্যাঁ, কি দেখানোর জন্য বা কিসের জন্য, ওয়েদার দ্য নাউন ইজ স্পেসিফিক অর নট, মানে নাউনটি কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এটা বোঝানোর জন্যই নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়। তাহলে এই কথাটি থেকে আমরা জানলাম যে আর্টিকেল ব্যবহৃত হয় নাউনের পূর্বে, এবং এটা বসে কিসের জন্য, নাউনটি কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এটা বোঝানোর জন্যই ইংলিশ গ্রামারের মধ্যে বা ইংলিশের মধ্যে নাউনের পূর্বে আর্টিকেলটা বসে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝেছো। আরেকবার আমি সেন্টেন্সটা বলছি, দেখো, অ্যান আর্টিকেল ইজ এ ওয়ার্ড দ্যাট কামস বিফোর এ নাউন টু শো ওয়েদার দ্য নাউন ইজ স্পেসিফিক অর নট, স্পেসিফিক মানে নির্দিষ্ট নাকি নয়, এটা বোঝানোর জন্যই নাউনের পূর্বে আর্টিকেল বসে। তারপর দেখো, ইন ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারে, দ্য আর্টিকেল আর এ, এন অ্যান্ড দি, মানে ইংরেজি গ্রামারে আর্টিকেল বলতে এ, এন এবং দি এই তিনটা শব্দকেই বোঝায়, এই তিনটা ওয়ার্ডকেই বোঝায়, এ, এন এবং দি এই তিনটা মিলেই হচ্ছে আর্টিকেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে উদাহরণ দিয়েছে দেখো, এক্সাম্পল, ইন দ্য ইলাস্ট্রেশন মানে ছবিটা কিন্তু উপরে তোমাদের আগের পৃষ্ঠাগুলোতে, আগের পৃষ্ঠার ছবিটার কথা বলছে। ইন দ্য ইলাস্ট্রেশন ছবিতে, দেয়ার ইজ এ ম্যান, হ্যাঁ, দেয়ার ইজ এ ম্যান, এখানে দেখো ম্যান এটা কিন্তু নাউন, এই ম্যানের পূর্বে, নাউনের পূর্বে কিন্তু এ বসেছে। এখানে এ ম্যান বলতে কিন্তু অনির্দিষ্টভাবে বুঝিয়েছে, মানে ম্যানটা কিন্তু স্পেসিফিক্যালি বোঝাই নাই, ঠিক আছে, একজন ম্যান আছে, এই যে দেখো। তবে এখানে বিষয়টা আমরা জাস্ট বুঝবো যে কি, যে নাউনের পূর্বে একটা আর্টিকেল নাউন বসেছে। তারপর দেখো, দ্য ম্যান ইজ রিডিং আ নিউজ পেপার, হ্যাঁ, দ্য ম্যান, এখন দেখো এখন কিন্তু নির্দিষ্ট করে বলছে, মানে এই যে প্রথম লাইনে যে ম্যানের কথা বলেছে, ওই ম্যানটার কথাই বলেছে দ্বিতীয় লাইনে, এই জন্য দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু ম্যানের পূর্বে আবার দি বসেছে। হ্যাঁ, মানে তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে প্রথম সেন্টেন্সে ম্যানের আগে এ বসেছে, আবার দ্বিতীয় সেন্টেন্সে ম্যানের আগে আর্টিকেল দি কেন বসলো। তার কারণ হচ্ছে প্রথম সেন্টেন্সে ম্যান বলতে
অনির্দিষ্ট একজনকে বুঝিয়েছে। আবার দ্বিতীয় সেন্টেন্সে ওই প্রথম সেন্টেন্সে যে ম্যানের কথা বলেছে তাকেই বোঝাচ্ছে, এই জন্য দি বসেছে। আর দেখো দ্য ম্যান ইজ রিডিং আ নিউজ পেপার, মানে লোকটি কি করছে, পত্রিকা পড়ছে। তারপর দেখো ইন দ্য ফার্স্ট সেন্টেন্স আ ম্যান ইজ নট আ স্পেসিফিক, বাট ইন দ্য সেকেন্ড সেন্টেন্স দ্য ম্যান ইজ দ্য স্পেসিফিক ম্যান মেনশনড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স। ঠিক আছে, যে কথাটা আমি বলেছি আর কি। দেখো প্রথম সেন্টেন্সের মধ্যে প্রথম বাক্যে ম্যানটা কিন্তু স্পেসিফিক ছিল না। ঠিক আছে, আবার দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু ম্যানটা স্পেসিফিক ছিল, যেটা প্রথম সেন্টেন্সেই মেনশন করা হয়েছে, ওই ম্যানকেই বুঝিয়েছে। তাহলে এবার আমরা কি জানলাম, দেখো ইংলিশ হ্যাজ টু আর্টিকেলস, ইংরেজিতে দুই ধরনের আর্টিকেল আছে। সেগুলো কি কি দেখো, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, হ্যাঁ, একটা হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল যেটাকে দি বলা হয়। ঠিক আছে, দিকে নির্দিষ্ট আর্টিকেল, মানে একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল, আরেকটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আরেকটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। তাহলে দেখো ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, আবার ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ অ্যান্ড এন, মানে এ এবং এনকে অনির্দিষ্ট আর্টিকেল বা ইনডেফিনিট আর্টিকেল বলে, আবার দিকে ডেফিনিট আর্টিকেল বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে ডেফিনিট আর্টিকেলের উদাহরণ দেখো, দ্য ইজ ইউজড টু রেফার টু পার্টিকুলার নাউন্স। দেখো দি ইজ ইউজড টু রেফার টু পার্টিকুলার নাউন্স। ঠিক আছে, তাহলে বোঝাচ্ছে যে দিটা ব্যবহৃত হয়, হ্যাঁ, কি বোঝানোর জন্য, রেফার টু পার্টিকুলার নাউন্স, মানে নির্দিষ্ট নাউনকে বোঝানোর জন্যই দিকে ব্যবহার করা হয়। তারপর দেখো 2 নাম্বার, ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন এর উদাহরণ দেখো, এ অ্যান্ড এন আর ইউজড টু রেফার টু এনি নাউন হুইচ ইজ নট পার্টিকুলার, মানে এ এবং এনকে ব্যবহৃত করা হয় যে, হ্যাঁ, যে কোনো নাউনের পূর্বে যেটা কিনো স্পেসিফিক নয়, মানে নির্দিষ্ট নয়, মানে অনির্দিষ্ট নাউনকে বোঝানোর জন্য এ এবং এন ব্যবহৃত হয়। ঠিক আছে, দুটার যে কোনো একটা ব্যবহৃত হয়, কোনো একটা বসে। দেখো রিমেম্বার দ্যাট, মনে রাখবে যে এ অ্যান্ড এন আর ইউজড অনলি বিফোর আ সিঙ্গুলার নাউন, মনে রাখবে যে এ এবং এন বসে কখন, সিঙ্গুলার নাউনের পূর্বেই কিন্তু এ এবং এন বসে। তার মানে প্লুরাল নাউনের পূর্বে কিন্তু এ এবং এন বসবে না। ঠিক আছে, এই বিষয়টা মনে রাখবে। ঠিক আছে, তাহলে কি জানলাম আমরা এখান থেকে, সিঙ্গুলার নাউনের পূর্বেই এ এবং এন বসে, প্লুরাল নাউনের পূর্বে এ অথবা এন বসে না। ঠিক আছে, এবং এন বসে না। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, মানে একজন বিশেষ্য, একটা বিশেষ্য বোঝালে সেটার পূর্বে কি বসবে, এ এবং এন বসবে। যদি একের অধিক হয়, প্লুরাল হয়, বহুবচন হয়, তাহলে এ এবং এন বসবে না। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত পরবর্তীতে জানবো। এবার আমরা আরেকটু উপরে তুলি, ছবিটা আরেকটু উপরে তুলি, পেজটা। এখানে দেখো এই যে আর্টিকেল সম্পর্কে, আর্টিকেলের কিছু ব্যবহার আমরা এখন জানবো। দেখো যে শব্দগুলো নাউনের পূর্বে বসে, নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায়, তাদেরকে আর্টিকেল বলে। কি বলেছে, যে শব্দগুলো নাউনের পূর্বে বসবে এবং নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝাবে তাদেরকে আর্টিকেল বলবে। যেটা কিন্তু আমরা ইংলিশে পড়ে, যেটার বাংলাটাই দিয়েছে এখানে দেখা যাচ্ছে। তাহলে এটা আমরা দ্রুত শেষ করি পরে। দেখো ইংরেজি গ্রামার এ আর্টিকেলগুলো হচ্ছে এ, এন এবং দি। ইংলিশ হ্যাজ টু আর্টিকেলস, ইংরেজি ভাষায় দুই ধরনের আর্টিকেল আছে। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, যেটাকে আমরা নির্দিষ্ট আর্টিকেল বলেছি, এবং নির্দিষ্ট আর্টিকেলটা হচ্ছে কি দি। ঠিক আছে, তারপরে দি কি নির্দেশ করে, দেখো নির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝাতে দি ব্যবহৃত হয়, এবং ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন অনির্দিষ্টভাবে কোনো নাউনকে বোঝাতে এ এবং এন ব্যবহৃত হয়। মনে রাখতে হবে যে এ এবং এন শুধুমাত্র একক নাউনের আগে ব্যবহৃত হয়, মানে একের বেশি হলে 2, 3 এরকম প্লুরাল হলে কিন্তু তখন এ এবং এন ব্যবহৃত হবে না। আশা করি তোমরা আর্টিকেল সম্পর্কে মোটামুটি একটা প্রাথমিক ধারণা পেয়েছো। ঠিক আছে, এবার আমরা 3.5-এ যাব। 3.5-এ কি আছে দেখি। হ্যাঁ, 3.5-এ আমরা আসলাম 24 পৃষ্ঠায়। দেখো 3.5-এ প্রথমত এখানে কি বলেছে, ইন পেয়ার্স অর গ্রুপস, মানে দলে দলে অথবা দুইজন মিলে। ফার্স্ট, প্রথমত রিড দ্য ইউজ অফ আর্টিকেলস গিভেন ইন দ্য বক্স, মানে দলে দলে প্রথমত আর্টিকেলের ব্যবহারটা পড়ো, বক্স থেকে আর্টিকেলের ব্যবহার পড়ো। অ্যান্ড দেন, এবং তারপর ফিল ইন দ্য গ্যাপস, খালিঘর পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, হ্যাঁ, যথোপযুক্ত আর্টিকেল দিয়ে। ঠিক আছে, তাহলে এটার বাংলাটা এখানে দিয়েছে, বাংলাটা পড়ে নিও তোমরা। এখন আমি বাংলা অর্থ বলেছি, সো এটা আরেকবার পড়ার দরকার নেই। এবার আমরা এই যে মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এই যে ইউজ অফ আর্টিকেলস, তোমরা ভালোভাবে বুঝে বেশ কয়েকবার কিন্তু এই ইউজ অফ আর্টিকেলের ব্যবহারগুলো অনেক ভালোভাবে কিন্তু জানতে হবে, পড়তে হবে। ঠিক আছে, আমরা এই যে প্রথমত ইনডেফিনিট আর্টিকেলের
ব্যবহার সম্পর্কে এখানে দিয়েছে পর্ব। দেখো এ ইজ, যে দেখো এ ইজ ইউজড বিফোর এ নাউন দ্যাট বিগিনস উইথ আ কনসোনেন্ট সাউন্ড। কি বলেছে? এ ব্যবহৃত হয় বিফোর এ নাউন, নাউনের পূর্বে, দ্যাট বিগিনস, হ্যাঁ দ্যাট যা মানে যে নাউনটা বিগিনস শুরু হয় উইথ আ কনসোনেন্ট সাউন্ড, যেটা কনসোনেন্ট সাউন্ড। এখানে কিন্তু একেবারে কনসোনেন্ট সাউন্ড বলে দিয়েছে। হ্যাঁ কনসোনেন্ট কি, কনসোনেন্ট চেনার জন্য আমাদেরকে প্রথমত ভাওয়েল চিনতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভাওয়েল হচ্ছে ইংলিশে 5টা ভাওয়েল আছে, এ, ই, আই, উ, ইউ। এই 5টা লেটার, এই 5টা লেটারকে আমরা ভাওয়েল বলি। এই 5টা লেটার ছাড়া বাকি লেটারগুলোকে বলা হয় যে কনসোনেন্ট। আর এই যে ভাওয়েলগুলোর উচ্চারণ যেরকম, এই ভাওয়েলের উচ্চারণগুলোকে বলা হয় যে ভাওয়েল সাউন্ড। হ্যাঁ আবার ভাওয়েল ব্যতীত অন্যান্য যে কনসোনেন্ট আছে এই কনসোনেন্টগুলোর উচ্চারণকে বলা হয় যে কনসোনেন্ট সাউন্ড। ঠিক আছে, ভাওয়েলের মতো উচ্চারণ হলে সেটাকে বলে যে ভাওয়েল সাউন্ড, কনসোনেন্টের মতো উচ্চারিত হলে বলে যে সেটাকে কনসোনেন্ট সাউন্ড। একটা বিষয় মনে রাখবে, অনেক সময় ভাওয়েল কিন্তু কনসোনেন্টের মতোও কিন্তু উচ্চারণ করতে পারে। ঠিক আছে, আবার অনেক সময় কনসোনেন্ট কিন্তু ভাওয়েলের মতো উচ্চারণ করে। এটা কিন্তু এই বিষয়টা বোঝানোর জন্যই তোমাদেরকে একেবারে স্পেসিফিকলি কনসোনেন্ট সাউন্ড বলেছে। হ্যাঁ মানে এটা কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হলে শুধু এরকম না, কনসোনেন্টটা যদি আবার ভাওয়েলের মতো উচ্চারিত হয় তখন ভিন্ন হয়ে যাবে। এই জন্য কনসোনেন্ট সাউন্ড মেনশন করেছে, মানে হচ্ছে কনসোনেন্ট ধ্বনি, মানে উচ্চারণটা ওই ওয়ার্ডের উচ্চারণটা শুনতে কনসোনেন্টের মতো যদি শোনায় তাহলে তার পূর্বে এ বসবে। ঠিক আছে, এই দেখো ইজি, ইজি মানে হচ্ছে এক্সাম্পলি গ্রাটিয়া, মানে ফর এক্সাম্পল দেখো এ ক্যাট, এই যে সি এটা কিন্তু একটা কনসোনেন্ট, এই যে ক্যাট, ক্যাট এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড এবং তার পূর্বে এ বসেছে। তারপর দেখো অ্যাপেন, হ্যাঁ অ্যাপেন এই যে কনসোনেন্ট সাউন্ড তাই এ বসেছে, এটসেট্রা ইত্যাদি ইত্যাদি অনেক আছে, তোমরা এগুলো বিস্তারিত পরবর্তীতে প্র্যাকটিসে জানতে পারবে। দেখো এবার অ্যান কোথায় বসে? অ্যান ইজ জেনারেলি ইউজড বিফোর এ নাউন দ্যাট বিগিনস উইথ এ ভাওয়েল সাউন্ড। হ্যাঁ মানে অ্যান ব্যবহৃত হয় যে ভাওয়েল সাউন্ডের পূর্বে। ভাওয়েল 5টি বলেছিলাম, এ, ই, আই, ও, ইউ। এই 5টি ভাওয়েল সাউন্ডের পূর্বে কিন্তু কি বসে? 5টি ভাওয়েলের পূর্বে অ্যান বসে। আবার অনেক সময় কনসোনেন্টও যদি মনে করো যে একটা ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু তার উচ্চারণ কিন্তু শুনতে ভাওয়েল সাউন্ডের মতো শোনাচ্ছে, তখনই কিন্তু তার পূর্বে কি বসবে? অ্যান বসবে। এক কথায় ভাওয়েল সাউন্ড হলে তার পূর্বে অ্যান বসবে, আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল অ্যান বসবে। এক্সাম্পল দেখো অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল, অ্যাপলের পূর্বে কি বসেছে? অ্যান বসেছে। দেখো অ্যান এগ, ঠিক আছে, এগের পূর্বে অ্যান বসেছে। দেখো এগ এটা কিন্তু ইটা কিন্তু ভাওয়েল এবং ভাওয়েল সাউন্ড। অ্যাপল, অ্যাপল এটা কিন্তু এটা ভাওয়েল এবং ভাওয়েল সাউন্ড, তাই তার পূর্বে অ্যান বসেছে ইত্যাদি। তারপর দেখো এক্সেপশনস, কিন্তু কিছু ব্যতিক্রম দিয়েছে। ব্যতিক্রম পড়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যে কোনো পড়ালেখার মধ্যে ব্যতিক্রম যেটা এক্সেপশনাল যেটা ওটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো 1 দিয়ে কি বলেছে? এ ইজ ইউজড বিফোর দ্য ভাওয়েল ইউ হোয়েন ইট ইজ প্রনাউন্সড অ্যান্ড সাউন্ডেড অ্যাজ ইউ। ফর এক্সাম্পল এ ইউনিফর্ম, এটার মানে হচ্ছে যে আমরা প্রথমত সেন্টেন্সটার মানে বলি। হ্যাঁ দেখো ইউ এর উচ্চারণ, ইউ এর উচ্চারণ ইংলিশে যে ইউ আছে ইউটা কিন্তু ভাওয়েল, ঠিক আছে, ইউটা কিন্তু ভাওয়েল। তবে এই ভাওয়েলটা যদি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে। আবার বলছি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে। আবার ইউ এর উচ্চারণ যদি আ এর মতো হয়, হ্যাঁ স্বর আ আছে না, স্বরবর্ণ স্বর আ, এই যে আ এর মতো হয় তাহলে তার পূর্বে এন বসবে। যেমন মনে করো যে অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা, এখানে ইউ এম, এই যে আম, আমব্রেলা বানানোর মধ্যে শুরুতে ইউ, কিন্তু ইউ এর উচ্চারণ কিন্তু আর এর মতো হয়েছে, তাহলে আমব্রেলা এর পূর্বে কি বসবে? এন বসবে। আবার যেমন দেখো এখানে এই যে ইউনিফর্ম, ইউনিফর্ম ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে তাই তার পূর্বে এ বসবে। মানে এক কথায় ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে তার পূর্বে বসবে যে এ, আবার ইউ এর উচ্চারণ আই এর মতো হলে তার পূর্বে বসবে যে এন। ঠিক আছে, তারপরে দেখো অ্যান ইজ ইউজড বিফোর আ কনসোনেন্ট if the first H of a word is silent, for example। এবার এইচেরটা আমি বলি, এইচ দিয়ে যদি, এইচটা কিন্তু এমনিতে কনসোনেন্ট, এই এইচ এর উচ্চারণ কিন্তু হ, বাংলা হ এর মতো হয়, তাই না? অনেক সময় দেখা যায় যে ইংলিশ ওয়ার্ডের প্রথম এইচটা কিন্তু সাইলেন্ট থাকে, তাহলে এইচ যদি সাইলেন্ট থাকা মানে হচ্ছে এইচ উচ্চারিত না হওয়া। এইচ যদি উচ্চারিত না হয় তাহলে তার পূর্বে এ বসে। যেমন এ হর্স, যেমন হচ্ছে কি
এ হর্স, ঠিক আছে। তাহলে এইচ এর উচ্চারণ না হলে বসবে যে এ। আবার সরি, এইচ এর উচ্চারণ হলে বলেছে, এইচ এর উচ্চারণ হলে এ বসবে, যেমন এ হর্স, হর্সের এখানে কিন্তু এইচ এর উচ্চারণটা হয়েছে। আবার এইচ এর উচ্চারণ যদি না হয়, এইচ এর উচ্চারণ যদি না হয় অর্থাৎ এইচটা যদি সাইলেন্ট থাকে তাহলে তার পূর্বে বসবে যে এন, যেমন মনে করো যে অ্যান আওয়ার, অ্যান আওয়ার, বা মনে করো যে অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে। যেমন এখানে উদাহরণ কি দিয়েছে দেখো, এখানে এই যে দেখো এই যে অ্যান অনেস্ট ম্যান, এখানে অনেস্টের এখানে কিন্তু এইচটা কিন্তু সাইলেন্ট, এইচ যদি সাইলেন্ট হয় উচ্চারণ না হয় তাহলে কিন্তু এর পূর্বে এন বসবে। এই যে HONEST, এটার উচ্চারণ কী হবে? অনেস্ট, অনেস্ট। এই অনেস্ট অর্থ হচ্ছে সৎ, অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তি। তারপর দেখো অ্যান আওয়ার, অ্যান আওয়ার, 1 ঘন্টা, এখানে আওয়ারের এখানেও কিন্তু এইচটা কিন্তু উচ্চারিত হয় না, এইচটা সাইলেন্ট আছে, এই জন্য এর পূর্বে এন বসেছে। এইচ যদি উচ্চারিত হতো তাহলে তার পূর্বে এ বসতো, যেমন মনে করো যে কি এ হর্স, একটি ঘোড়া, ঠিক আছে, ইত্যাদি। তারপর দেখো অ্যান ইজ ইউজড বিফোর সাম ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ কনসোনেন্টস বাট হ্যাভ এ ভাওয়েল সাউন্ড। এটা তোমাদেরকে আমি আগেই বলেছি, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তবে ওই কনসোনেন্টের উচ্চারণ কিন্তু শুনতে ভাওয়েলের মতো যদি শোনায় তাহলে তার পূর্বে এন বসবে। ফর এক্সাম্পল দেখো, এই যে দেখো হি অর শি ইজ অ্যান MA, যে MA এটা একটা সংক্ষিপ্ত রূপ মাস্টার্স অফ আর্টস এর, MA এটা হচ্ছে একটা ডিগ্রি। MA এর পূর্বে এন বসেছে, কেন এন বসেছে? কারণ MA, যে এম উচ্চারণ করতে কিন্তু এমটা যদিও বা কনসোনেন্ট, কিন্তু এম এর উচ্চারণটা কিন্তু ভাওয়েল এ দিয়ে শুরু হয়েছে। দেখো MA শুরুতে একটা এ এসেছে না, এই জন্য এই MA এটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার পূর্বে এন বসেছে। এরকম কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু শুনতে যদি ভাওয়েল সাউন্ড শোনায় তাহলে তার পূর্বে কি বসবে? এন বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা ডেফিনিট আর্টিকেল সম্পর্কে জানবো, এটাকে আরেকটু উপরে তুলি। হ্যাঁ, এবার আমরা দেখো ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল, ঠিক আছে, নির্দিষ্ট করে যদি বোঝায়, এটার ব্যবহারটা দেখো, দা ইজ ইউজড বা দি ইজ ইউজড। হ্যাঁ, তাহলে কখন দি হবে কখন দা হবে উচ্চারণের সময় তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে। যদি কনসোনেন্টের পূর্বে দি আসে তাহলে সেটাকে আমরা বলবো যে দা, তখন দা বলবো। ভাওয়েলের পূর্বে হলে তখন আমরা দি বলবো, ঠিক আছে, এটা নিয়ে তোমরা কনফিউশন রাখবা না। কনসোনেন্টের আগে হলে দা উচ্চারণ করব, আর ভাওয়েলের পূর্বে হলে আমরা তখন দি উচ্চারণ করব। দেখো দি ইজ ইউজড, এখন আমরা দি বলতে পারি, সমস্যা নেই। দেখো দি ইজ ইউজড বিফোর এ স্পেসিফিক সিঙ্গুলার অর প্লুরাল নাউন, মানে দি ব্যবহৃত হয়, যে ডেফিনিট আর্টিকেল দি ব্যবহৃত হয়, হ্যাঁ, স্পেসিফিক সিঙ্গুলার অর প্লুরাল নাউন, মানে নাউনটা সিঙ্গুলার হলে হোক সমস্যা নেই, প্লুরাল হলে হোক সমস্যা নেই। এই যে নাউনটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার পূর্বে অবশ্যই আর্টিকেল হিসেবে দি বসবে। যেমন দেখো এই যে দেখো আই স, আমি দেখেছিলাম, আই স এ বয় ইন ফ্রন্ট অফ দ্য গেট। দেখো আই স এ বয়, আমি একজন বালক দেখেছিলাম, আমি একটা বালক বা একজন বালককে দেখেছিলাম, এখানে একজন বালক কিন্তু অনির্দিষ্ট, তাই এখানে কিন্তু এ বয়, এই যে এ বয়, এই বয়ের পূর্বে অনির্দিষ্ট আর্টিকেল এ বসেছে। ইন ফ্রন্ট অফ, সামনে, ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে, দ্য গেট, এখানে গেটের সামনে, এখানে কিন্তু এই গেট নাউন, এই গেট এটা একটা নাউন, এই গেট নাউনটাকে একদম স্পেসিফিক সরাসরি কি করেছে, নির্দেশ করেছে, তাই গেটের পূর্বে কি বসেছে? দি বসেছে। দেখো আই স এ বয় ইন ফ্রন্ট অফ দ্য গেট, মানে আমি একজন বালককে গেটের সামনে দেখেছি, বা গেটটার সামনে আমি একজন বালককে দেখেছি। এখানে গেট নাউনটাকে নির্দিষ্ট করে মেনশন করেছে, এই জন্য তার পূর্বে দি বসেছে। তারপরে দেখো দ্য বয় ওয়াজ ক্রাইং, ঠিক আছে। আবার ওই যে মনে করো যে ওই বয়টা নিয়ে আবার কথা বলছে, এখন প্রথমত বইটাকে অনির্দিষ্ট করে এ বয় বলেছিল, এখন ওই বইটা নিয়ে যখন আরও কথা বলছে তখন কিন্তু তাকে এখন নির্দিষ্ট করে বোঝাবে, যেন তার পূর্বে কি বসেছে? দা বসেছে। দ্য বয় ওয়াজ ক্রাইং, মানে বালকটি কান্না করছিল, মানে যে গেটের পাশে আমি একজন বালক দেখেছিলাম, বালকটি কান্না করেছিল। প্রথম সেন্টেন্সে বয়টা অনির্দিষ্টভাবে বুঝিয়েছে, পরের সেন্টেন্সে কিন্তু ওই বয়টা সম্পর্কে যেহেতু কথা বলছে তাই এর পূর্বে কিন্তু দি বসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর 2 নাম্বারটা দেখো, দি ইজ ইউজড বিফোর আ নাউন দ্যাট ইজ ইউনিক অ্যান্ড ডাজ নট হ্যাভ এনি অল্টারনেটিভ টু ইট। হ্যাঁ, আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট দি এর ব্যবহার দেখো, দি ব্যবহৃত হয় বিফোর এ নাউন, নাউনের পূর্বে, দ্যাট ইজ ইউনিক, হ্যাঁ, যেটা অনন্য, মানে একেবারে স্পেসিফিক করে বোঝাচ্ছে, অনন্য মানে যেটার বিকল্প নেই, অ্যান্ড ডাজ নট হ্যাভ এনি অল্টারনেটিভ, এবং যার কোনো বিকল্প নেই। অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প,
হ্যাঁ, ডাজ নট হ্যাভ এনি অল্টারনেটিভ টু ইট, মানে যার কোনো বিকল্প নেই। যদি স্পেসিফিক্যালি কোনো বিষয়কে বোঝায়, হ্যাঁ, এবং তার কোনো বিকল্প যদি না থাকে, ওটা যদি ইউনিক হয়, হ্যাঁ, তখন সেটার পূর্বে কিন্তু দি বসবে। তোমরা সেন্টেন্সের ব্যবহার দেখলে বুঝতে পারবে। যেমন দেখো ইজি, ইজি মানে কি বলেছি, ফর এক্সাম্পল, হ্যাঁ, এটার পূর্ণরূপ হচ্ছে এক্সাম্পলি গ্রাটিয়া, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। তাহলে দেখো দ্য সান, সূর্য কিন্তু একটি, সূর্য কিন্তু একটি, এটা হচ্ছে কি ইউনিক, এটা অনন্য, ঠিক আছে। এরকম একটি যদি একটি মাত্র যদি বস্তু হয় তাহলে তার পূর্বে কিন্তু কি বসে, দি বসে। তাহলে দেখো দ্য সান কি বসবে, দ্য সান। তারপর দেখো দ্য আর্থ, এই যে দেখো দি আর্থ, দি আর্থ, ঠিক আছে। আর্থ পৃথিবী, পৃথিবী একটাই, তাহলে তার পূর্বে আমরা কি বসালাম, দি বসালাম। উচ্চারণ খেয়াল করো, এখানে ভাওয়েলের পূর্বে দি, এটা এই জন্য আমরা এটাকে বলেছি দি আর্থ। আবার সান, এটা সানটা কিন্তু কনসোনেন্ট, তাই আমরা এটার উচ্চারণ করছি দ্য সান। একটা হচ্ছে দ্য সান, একটা হচ্ছে দি আর্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এই যে মোস্ট ইম্পর্টেন্ট এই যে একটা এক্সারসাইজ আমাদের জন্য দেওয়া আছে, এটা আমরা খুব সহজভাবে সুন্দরভাবে একটু এখন বুঝে বুঝে এটা আনসার করার চেষ্টা করব। কি বলছে দেখো, হাসিব একজন ছেলে, দেখো হাসিব ইজ ড্যাশ স্টুডেন্ট অফ ক্লাস 6, হ্যাঁ, দেখো স্টুডেন্ট অফ ক্লাস 6 মানে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তাহলে আমরা কি বলবো, হাসিব, হ্যাঁ, এটা কিন্তু কি অনির্দিষ্ট করে বলেছে, তাই না, মানে এটার বাংলা অর্থ করলেই কিন্তু চলে আসে। দেখো হাসিব ইজ ড্যাশ স্টুডেন্ট অফ ক্লাস 6 মানে হাসিব একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র, ঠিক আছে। এই জন্য আমরা এখানে কি বলবো, হাসিব ইজ এ বলবো, ঠিক আছে। আমরা কি বলবো, অনির্দিষ্ট আর্টিকেল এ বলবো। হাসিব ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, হাসিব ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। তারপর দেখো হি হ্যাজ ড্যাশ প্যাট নেমড মিনি, হ্যাঁ, তার মানে এটার বাংলা অর্থ করলে কি হয়, তার একটি প্যাট, প্যাট মানে হচ্ছে পোষা প্রাণী, তার একটা পোষা প্রাণী আছে যেটার নাম হচ্ছে মিনি, নেমড মিনি মানে যার নাম হচ্ছে মিনি, মানে তার একটি মিনি নামের প্রাণী, পোষা প্রাণী আছে বা প্যাট আছে, হ্যাঁ। এখন এই যে আছে বোঝান, এই যে তার একটি বলেছে, যে একটি পোষা প্রাণী আছে জন্য, তাহলে এখানে কি বলবে, এ বসবে, ঠিক আছে। এখানে যেহেতু আর্টিকেল, এখানে আমরা তিনটা আর্টিকেল, ঠিক আছে, এ, এন এবং দি। আবার অনেক সময় কিন্তু আর্টিকেল না বসলে ক্রস বসে, এটাকে অমিশন অফ আর্টিকেল বলে, এটা আমরা এখন আলোচনা করছে না। তো আমাদের হাতে তিনটা অপশান আছে, একটা হচ্ছে এ বসাবো, অথবা এন বসাবো, অথবা দি বসাবো। তাহলে এখানে কোনটা বসবে, এখানে জাস্ট এ বসবে। প্যাট, প্যাট কিন্তু কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে এ বসেছে। এখানে স্টুডেন্ট, এটা হচ্ছে কনসোনেন্ট, তার পূর্বে এ বসেছে। তারপর দেখো ইট ইজ ভেরি জেন্টল ইন নেচার, ওই তার যে পোষা প্রাণী আছে হাসিবের, ওইটা কি জেন্টল মানে হচ্ছে ভদ্র, নম্র, ভদ্র। ইট ইজ ভেরি জেন্টল ইন নেচার, এটা হচ্ছে কি খুবই ভদ্র স্বভাবের, হ্যাঁ। নেচার মানে হচ্ছে স্বভাব বলবো, হ্যাঁ, এটা খুবই শান্তশিষ্ট বোঝাচ্ছে আর কি। তারপরে দেখো হিজ ফাদার, তার বাবা, ওয়ার্কস ফর ড্যাশ গভর্নমেন্ট, হ্যাঁ, এই যে দেখো গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার। এখন গভর্নমেন্টের পূর্বে কি বসাবো আমরা এখানে, এখন আমরা যে ডেফিনিট আর্টিকেলের এক্সাম্পলের যে রুলসের ইউজ অফ ডেফিনিট আর্টিকেলের মধ্যে 2 নাম্বার রুলসটা দেখো, দ্য ইজ ইউজড বিফোর এ নাউন দ্যাট ইজ ইউনিক, ঠিক আছে, দ্যাট ইজ ইউনিক। এই যে ইউনিক যদি হয় তাহলে তার পূর্বে কিন্তু কি বসবে, দি বসবে। এবং এটার যদি কি ডাজ নট হ্যাভ এনি অল্টারনেটিভ, এখানে কিন্তু গভর্নমেন্টটা কিন্তু একটিমাত্র স্পেসিফিক্যালি একটিমাত্র বিষয়কে বোঝাচ্ছে এবং এটা কিন্তু ইউনিক বোঝাচ্ছে, এই জন্য আমরা এটা গভর্নমেন্টের পূর্বে কি বসাবো, দি বসাবো। তারপরে কি বলবো, হিজ ফাদার ওয়ার্কস ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড হিজ মাদার ইজ ড্যাশ হাউস ওয়াইফ। তাহলে হাউস ওয়াইফ অর্থ কি, গৃহিণী, হাউস ওয়াইফ অর্থ গৃহিণী। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট, হাউস ওয়াইফের পূর্বে কোন আর্টিকেল বসবে, আমরা এই যে দেখো এইচ, যদি এইচের একটা এক্সাম্পল আমরা পড়েছিলাম ইউজ অফ আর্টিকেলের মধ্যে, হ্যাঁ, এইচ যদি আমি বলেছিলাম যে এইচ যদি উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসবে, এইচ যদি সাইলেন্ট থাকে তাহলে তার পূর্বে এন বসবে। এখন এখানে হাউস ওয়াইফের এইচটা কিন্তু উচ্চারিত হয়েছে, তাহলে তার পূর্বে কি বসবে, এ বসবে। দেখো হিজ মাদার ইজ এ হাউস ওয়াইফ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো হিজ গ্র্যান্ডমাদার, তার দাদিমা, ইজ ওল্ড লেডি, ওল্ড লেডি, এখানে ওল্ড এটা দেখো উ দিয়ে শুরু হয়েছে, উটা কিন্তু ভাওয়েল সাউন্ড, ভাওয়েলও এবং ভাওয়েল সাউন্ডও, তাহলে তার পূর্বে কি বসবে, এন। হিজ গ্র্যান্ডমাদার ইজ অ্যান ওল্ড লেডি। তারপর দেখো শি লিভস উইথ দ্যাম, তিনি তাদের সাথে থাকেন বা বাস করেন। তারপর দেখো ইন ড্যাশ হলিডেজ, এই দেখো আবার আসলো হলিডেজ, এখানে কিন্তু হলিডেজ যদিও বা এইচটা কিন্তু উচ্চারিত হচ্ছে, কিন্তু এখানে আমরা এ এবং এন দিয়ে চিন্তা করব না। কেন, কারণ হলিডে এখানে কিন্তু একদম স্পেসিফিক্যালি বলেছে, মানে হাসিবের
যে ছুটির দিনগুলো আছে, এই জন্য এখানে নির্দিষ্ট করে বলেছে হাসিবের ছুটির দিনগুলোতে। তাই আমরা এখানে কি বলবো, ইন দ্য হলিডেজ, মানে ছুটির দিনগুলোতে, ইন দ্য হলিডেজ দে অফেন, দে বলতে হাসিবরা সবাই আর কি, দে অফেন গো টু ভিজিট, কোথায় যায়, দে অফেন গো টু ভিজিট, তারা প্রায় সময় ভ্রমণে যায়, ড্যাশ নিউ প্লেস, ঠিক আছে, কি বলবো, ভিজিট অ্যা নিউ প্লেস, ঠিক আছে, অ্যা নিউ প্লেস, এখানে কিন্তু অনির্দিষ্টভাবে একটা নতুন জায়গা বোঝাচ্ছে, মানে দে অফেন গো টু ভিজিট অ্যা নিউ প্লেস, মানে ছুটির দিনগুলোতে তারা প্রায় সময় একটি নতুন জায়গায় ঘুরতে যায়। তারপর দেখো, হিজ ফ্যামিলি, তার পরিবার, ইজ ড্যাশ ইউনিক অ্যান্ড হ্যাপি ওয়ান, এই দেখো ইউনিক, ইউ এর উচ্চারণ, এখন আমি বলেছিলাম যে তোমরা এখানে পড়েছো যে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে বসবে যে এ, আবার ইউ যদি আই এর মতো উচ্চারিত হয় তার পূর্বে বসবে বলেছিলাম এন। এখন এখানে কিন্তু ইউনিকটা ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে কি বসবে, এ বসবে, তাহলে কি হবে, হিজ ফ্যামিলি ইজ এ ইউনিক অ্যান্ড হ্যাপি ওয়ান, তাহলে ইউনিকের পূর্বে কি বসলো, এ বসলো, মানে তার পরিবার একটি কি অনন্য বা অতুলনীয় এবং সুখী, মানে তার পরিবারটা অনন্য এবং সুখী পরিবার, মানে তার পরিবারটা একটা সুখী পরিবার, হ্যাঁ, অসাধারণ একটা পরিবার, এটাই বুঝিয়েছে। এই ছিল যে আর্টিকেল সম্পর্কে আলোচনা। তোমরা আশা করি এই যে আজকের এই পর্বটা থেকে, এখান থেকে তোমরা আর্টিকেল সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়েছো। আরও বিস্তারিত তোমরা জানতে পারবে তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো। এখন আপাতত তোমাদেরকে আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল সম্পর্কে, এই দুই প্রকার এ এন্ড দি আর্টিকেল সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দিয়েছে। এই প্রাথমিক ধারণাটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে এবং বাকি যে বিষয়গুলো সেগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের পর্বের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের কাছে তোমরা শেয়ার করে, তোমাদের সোশ্যাল মিডিয়ার সাথে যদি সংযুক্ত থাকো শেয়ার করে দাও। তাহলে এই ছিল আজকের পর্বের আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।